আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। আপিল শুনানি শুরু, বাবরের খালাস চাইলেন আইনজীবী শিশির। জানাবো রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোঁয়াশা, সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ। এবং সর্বশেষ জানাবো সাবেক মন্ত্রী মাহবুব আলীর জামিন স্থগিত চেয়ে আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমারটা বলে না। বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না। বাজার এমন একটা জিনিস, একটার দাম কমবে, একটার দাম বাড়বে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে যৌক্তিক যেই জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেয়। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি, এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি। তিনি আরো বলেন, অনেকের মধ্যে একটি মিসকনসেপশন আছে, সেটা গতকাল বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন। প্রতি টনে সয়াবিন তেলের দাম কত বেড়েছে? 30 থেকে 40 বছরে এত দাম বাড়েনি। যাই হোক, আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আপনারা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না। এক সাংবাদিক এমন প্রশ্ন করলে তার উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব যে একেবারে নাই তা নয়। আপনারা খালি দেখেন আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলো যে সাশ্রয়ী হয়েছে। আপিল শুনানি শুরু, বাবরের খালাস চাইলেন আইনজীবী শিশির। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন তার আইনজীবী। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে শুনানিতে বাবরের আইনজীবী শিশির মনির এই আবেদন করেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য 5 জন আসামির পক্ষে শুনানিতে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। এর আগে 6 নভেম্বর এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষ যুক্তি তর্ক উপস্থাপন শুরু করেন। আইনজীবী শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না। 28টি সাক্ষী হয়ে যাওয়ার পরে পুনরায় তদন্তের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। পুনরায় তদন্ত করা হয়। ওই তদন্তের মাধ্যমে বাবর সহ 11 জনকে নতুন করে আসামি করা হয়। পরে 53 জনের সাক্ষী নিয়ে বাবরকে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়। আমরা বলেছি, এভাবে মামলা চলা অবস্থায় 28 জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর যেই তদন্তের আদেশ দেওয়া হয়েছে তা আইন অনুযায়ী হয়নি, বেআইনিভাবে করা হয়েছে। তার মানে কোনো সরাসরি এভিডেন্স ও কোনো দেখা সাক্ষী নেই। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে শিশির মনির বলেন, তারা বলেছেন তার নির্দেশে 5 জনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায় 5 জনের কাউকে ছাড়া হয়নি, সবাই জেলে আছে। এই আইনজীবী আরও বলেন, তার বিরুদ্ধে তিনি তদন্ত রিপোর্টকে প্রভাবিত করেছেন, কিন্তু এই বিষয়ে তৎকালীন তদন্ত কমিটির সভাপতি ও সচিব বিপরীত বক্তব্য দিয়েছেন। শিশির মনিরের মতে, যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তাই অতি দ্রুত যেন এই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটেছে, এটা সঠিক, কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি। ফলে আমরা আদালতের সামনে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস দাবি করেছি। জানাবো রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোঁয়াশা, সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, এমন আশা রাজনৈতিক দলগুলোর। এসব দলের নেতারা বলছেন, সংস্কার কার্যক্রমের জন্য যৌক্তিক সময় রেখে সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। রোডম্যাপ ঘোষণা না করার ফলে দেশে একটি গুমট পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে। তারা বলছেন, নির্বাচনী রোডম্যাপ না থাকায় পুরো মাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারছে না দলগুলো। ইস্যু ভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা পালিয়ে বেড়াচ্ছে। দেশে বিদেশে অবস্থান করে নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তারা। বিএনপির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ না থাকায় দলের পক্ষ থেকে তৃণমূলে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তৃণমূলের দলকে সুসংগঠিত করার উদ্যোগও ভেস্তে যাচ্ছে। জেলায় জেলায় সম্ভাব্য অনেক প্রার্থী থাকলেও তা চূড়ান্ত করা যাচ্ছে না। ফলে নিজ নিজ এলাকায় যে যার মতো রাজনৈতিক বলয় তৈরি করছেন। তৃণমূল পর্যায়ে বিক্ষিপ্তভাবে নানা অপরাধেও জড়িয়ে পড়ছেন কেউ কেউ। অথচ বিএনপি থেকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।
তাদের সংস্কার কার্যক্রম বেগবান করতে নিজ উদ্যোগে বিএনপি কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছে। অথচ কেবল সংস্কারই এই সরকারের একমাত্র কাজ নয়, তাদের এটিও মনে রাখতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকার যখন গড়িমসি করে, তখন তাদের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হওয়াটা স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেমন বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, এগুলো সংস্কার করে সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। তাহলে জনগণ বুঝতে পারবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। তাদের অভিযোগ, এখনও আগের কায়দায় সরকারের পৃষ্ঠপোষকতায় কুইন্স পার্টি তৈরির চেষ্টা দৃশ্যমান। এমনকি দলের শীর্ষ নেতাদের রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টাও নানাভাবে আলোচনা হচ্ছে দলের মধ্যে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না, মানুষের মতামতের কোনো মূল্য ছিল না। অথচ আমাদের সংবিধান অনুযায়ী জনগণ হলো রাষ্ট্রের মালিক। সেই মালিকানা প্রতিষ্ঠা করতে হাজার হাজার ছাত্র জনতা রাজপথে রক্ত ঝরিয়েছে। এখন সময় হয়েছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জনগণের দল হিসেবে বিএনপিরও একই চাওয়া। শুরুর দিকে এক এক দল এক এক ধরনের কথা বললেও এখন সবাই চায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক। বিএনপিও মনে করে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই মঙ্গল। এতে মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। সময় মতো এটি করতে না পারলে জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকার নিয়ে একটি ভুল বার্তা যেতে পারে। আর জনগণের মধ্যে ভুল বার্তা যাক, এটি কারোরই কাম্য নয়। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেমন বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, এগুলো সংস্কার করে সরকারের উচিত রোডম্যাপ ঘোষণা করা। তাহলে জনগণ বুঝতে পারবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না করে, তাহলে রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আন্তর্জাতিকভাবেও যারা বাংলাদেশের উন্নয়নের অংশীদার, তারাও একটি রোডম্যাপ চায়। তারা তাদের বিনিয়োগের জন্য নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব ঢাকা পোস্টকে বলেন, সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে আমরা পুরো দমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করতে পারতাম। দলের পক্ষ থেকেও সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া যেত, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। এখন যে ইস্যু সামনে আসছে, আমরা সেটি নিয়ে পড়ে আছি। দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেউ কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে দলের প্রতি সাধারণ মানুষের সমর্থনের প্যারামিটার আপ ডাউন করছে। অথচ আমাদের মূল্যায়ন হচ্ছে, আগামী বছরের শেষে নির্বাচন হলেও বিএনপি ৬০ থেকে ৬৫% জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। ওই নেতা অভিযোগ করেন, আগের মতো এখনও সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে। সরকারের পক্ষ থেকে জেলার ডিসি ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে যে বিভিন্ন কর্মকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ দিতে, তাদের সহযোগিতা করতে। সরকার তো তাদের প্রতিনিধিত্ব আছে, তারপরেও কেন এমন নির্দেশনা? ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে আমরা মনে করি, অতীতেও কিংস পার্টি সফল হতে পারেনি, এবারেও পারবে না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সম্পাদক মণ্ডলীর এক সদস্যর নাম প্রকাশ না করে বলেন, আমরা আরও ১ মাস দেখব। এ সময় রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের দাবিতে আমাদের নানামুখী কর্মসূচি থাকবে। প্রয়োজন হলে একটা সময় প্রকাশ্যে নির্বাচনের দাবিতে রাস্তায় নামব। নির্বাচনী কার্যক্রম না থাকায় শিল্প অঞ্চল কেন্দ্রিক ঝুট ব্যবসা নিয়ে দলের কিছু নেতাকর্মী অপরাধে জড়িয়ে পড়েছেন। এছাড়া অনেক এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু নেতাকর্মী সহিংস কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দিন দিন কমছে জনসমর্থন। মূলত নির্বাচনী কর্মকাণ্ড না থাকায় এমনটি হচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপির বারবার তাগাদা দেওয়ারও অন্যতম কারণ এটি। বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, পতিত আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী যে কর্মকাণ্ড, তা আবার ফিরে আসুক আমরা কেউ চাই না। এই কারণে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আমরা শুরু থেকেই সমর্থন দিয়ে আসছি। কিন্তু সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা উচিত হবে না। এই সরকার তো আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতায় আসেনি, একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছে। এখন তারা যদি মনে করে দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে বসে থাকবে, সেটি কেউ মেনে নেবে না। তাদের অভিমত, অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে দূরদর্শিতার অভাব রয়েছে। ৫ই আগস্টের পরে সারা বিশ্বে যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, তখন সরকার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করলো। কী কারণে এবং কার স্বার্থে এটি করা হলো, তা কারো বোধগম্য নয়। এ ঘটনায় ভারতের উগ্রবাদী হিন্দুরা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এখন সবকিছু বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যস্ত থাকতে হচ্ছে।
সার্বিক বিষয়ে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, যেহেতু এটি রাজনৈতিক সরকার নয়, ফলে তাদের অনেক সিদ্ধান্ত সঠিক হচ্ছে না বলে আমার মনে হয়। সংকটময় এই পরিস্থিতিতে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করতে জনগণের সরকার অর্থাৎ রাজনৈতিক সরকার প্রয়োজন। তার মতে, অন্তর্বর্তী সরকার সাময়িক কিছু সমস্যার সমাধান করতে পারে। তাদের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, কারণ জনগণের ম্যান্ডেট তো তাদের নেই। রাজনৈতিক দলগুলো সাময়িক সময়ের জন্য তাদের সমর্থন দিচ্ছে, সব সময় তো দেবে না। মাঠে নেমে তাদেরও কাজ করতে হবে, রাজনৈতিক দলগুলো করবে না। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সবসময় তাদের জন্য কাজ করতে পারবে না। সরকারের বিভিন্ন ইস্যুতে তাদেরও দ্বিমত থাকতে পারে। সুতরাং সংস্কারের নামে সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।